আসসালামু আলাইকুম, আমি ডক্টর নাজমুল কবির, খুলনা মেডিকেল কলেজ সিনিয়র টিচার মেডিইন। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপারের 4 অধ্যায় অর্থাৎ নিউটনিয়ান বলবিদ্যা এর অনুশীলনী প্রশ্ন সলভ করব। খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায়, প্রতি বছর এই অধ্যায় থেকে অনুশীলনী থেকে একটা হিউজ অ্যামাউন্টের প্রশ্ন আসে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথম প্রশ্নটা যেটা আছে যে সবচেয়ে শক্তিশালী বল কোনটি, সবচেয়ে শক্তিশালী বল কোনটি। তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে যেটা আছে আমরা জানি আমাদের মৌলিক বল কয়টা, 4টা। তার মধ্যে সবচেয়ে দুর্বল কোনটা, মহাকর্ষ বল। এটা হচ্ছে সবচেয়ে দুর্বল, এটা হলো সবচেয়ে দুর্বল। আচ্ছা, তড়িৎচুম্বকীয় বল, এটা আমাদের আণবিক গঠনে হেল্প করে। স্থিতিস্থাপক বল বা স্থিতিস্থাপক যে বিক্রিয়াগুলো আছে সেগুলোতে হেল্প করে। এবং রাসায়নিক বিক্রিয়া যেগুলো আছে অর্থাৎ রাশিয়া, এটাতে আমরা মনে রাখতে পারি, তাই না? তড়িৎচুম্বকীয় বলের প্রয়োগ, রাশিয়া, রাসায়নিক বিক্রিয়া, স্থিতিস্থাপক বল এবং আর দিয়ে কি আণবিক গঠন। ওকে, সবল নিউক্লিয় বল, এটা আমাদের নিউক্লিয়াস গঠনে হেল্প করে। আর দুর্বল নিউক্লিয় বল থেকে কি বিটা ক্ষয় হয়, বিটা ক্ষয়। ঠিক আছে, সামনে আমরা দেখব। তো সবচেয়ে শক্তিশালী বল বলেছে, তাহলে সবল নিউক্লিয় বল, এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী। সো অ্যান্সার এখানে কোনটা হবে, গ। এরপরটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল কোনটি, তো কেবলই বললাম মহাকর্ষ বল। সো অ্যান্সার হবে ক। ওকে, এরপরটা আসো বলের মাত্রা সমীকরণ কোনটি, বলের মাত্রা সমীকরণ কোনটি। তো বলের মাত্রা সমীকরণ যদি আমরা দেখতে চাই, বল, এখন এটা যদি আমাদের মুখস্থ রাখা উচিত, তারপর আমি তোমাদের একটু করে দিই। বলের মাত্রা হচ্ছে এফ, মানে এফ হচ্ছে সূত্র, বল এফ সমান এম এ, এম এ। আচ্ছা, এখন এই যে এম, এম এর মাত্রা কি আমরা জানি ক্যাপিটাল এম, আর এ এর মাত্রা কি এল টি মাইনাস টু, এল টি মাইনাস টু। তাহলে এফ এর মাত্রা হবে এম এল টি মাইনাস টু, অর্থাৎ প্রথমটা, 3 ক হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরের প্রশ্নটা দেখো, একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত হবে, সেকেন্ডের কাঁটার কৌণিক কম্পাঙ্ক কত হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমরা কি সূত্র জানি, দেখো আমরা একটা সূত্র জানি, ওমেগা সমান 2π/t, এটা কিন্তু আমরা জানি। এখন 2π ডিভাইডেড বাই, এখন বলেছে কি সেকেন্ডের কাঁটা, খেয়াল করো সেকেন্ডের কাঁটা বলেছে না। এখন সেকেন্ডের কাঁটা যদি বলে, তোমার সেকেন্ডের কাঁটা, একটা ঘড়ি যদি হয়, তো ঘড়ির তোমার সেকেন্ডের কাঁটা যদি এখান থেকে যাত্রা শুরু করে আবার এখান থেকে ঘুরে এখানে আসতে কত সময় লাগে, 1 মিনিট সময় লাগে, 60 সেকেন্ড সময় লাগে, তাই না? এটা তো আমরা বুঝি। তাহলে এখানে টি এর মান হবে 60 সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সার হবে 3 পয়েন্ট, দেখো 260 কাটাকাটি করলে 30 হয়, তাই না? তাহলে π/30। এখন পাই মানে কি 3.14, আর নিচে কত আসবে, 30 আসবে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, যদি 3.14 না হতো তাহলে কি হতো। ধরো আমরা 3.14, আমরা এখানে 3 ধরলাম, হ্যাঁ 3, তাহলে 3/30, তার মানে কি 1/10, 1/10, 1/10 মানে হচ্ছে 0.1। তাহলে যেহেতু 3.14 ছিল এখানে, তাহলে 0.1 থেকে একটু বেশি হবে, বুঝতে পারতেছি আমরা। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 0.104। দেখো যেটা খ দাগে অ্যান্সার আছে আমাদের, এটা হলো অ্যান্সার 0.104। এইভাবে তোমার ম্যাথগুলো করতে হবে, বুঝছো? আমাদের যত ম্যাথ আছে কাছাকাছি মান আমাদের বের করে, মানে যেটা তোমার মনে করো কাছাকাছি একটা মান আমরা বের করব, করে এবার অপশনে যেটা ওই মানের কাছাকাছি যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার হবে, বুঝছো? যেহেতু 0.1 আসলো আমাদের 3 ধরে, 0.1 টাইপের বা ওর কাছাকাছি কোনটা আছে সেটা আমাদের অ্যান্সার। কারণ তুমি অ্যাকুরেট মান তো বের করতে পারবে না, তাই না? অ্যাকুরেট মান তোমার ক্যালকুলেটর তো ইউজ করতে পারতেছো না। তো সেই ক্ষেত্রে অ্যাকুরেট মান না বের করে, মানে নিকটে যে মানটা আসবে ওইটা হিসাব করে আমাদের অ্যান্সার দিতে হবে আর কি। ওকে, আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো, একজন সাইকেল চালক 25 সেকেন্ডে 600 মিটার দূরত্বের একটি মোড়ে বাঁক নেয়, উলম্বের সাথে তার কোণের মান কত। ওকে, তো এটা একটু খেয়াল করো, এটা কিন্তু কুয়েটে আসছে, দেখছো একটা বিষয় খেয়াল করছো, এটা কুয়েটে আসছে। সো কুয়েটে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ। সো এই ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলো আসলে হাতে কলমে করা একটু টাফ, তারপরেও এগুলো মুখস্থ করা উচিত, বাট আমি তোমাদের করে দিচ্ছি, তোমরা চাইলে দেখতে পারো আর কি। তো খেয়াল করো, 25 সেকেন্ডে 600 মিটার দূরত্ব গিয়েছে। তো আমরা আগে বেগটা বের করে নেব, আমি আলাদা করে করাই।
তাহলে ভি সমান আমরা কি জানি S/T। তো এস কত ছিল, এখানে কত মিটার গিয়েছে 600 মিটার 25 সেকেন্ডে, তাহলে 600 ডিভাইডেড বাই 25 কত হয় 600 ডিভাইডেড বাই 25 মানে 24, তাহলে এখানে বেগ হচ্ছে ms 24 ms -1। ঠিক আছে, এখন 600 মিটার কিন্তু বৃত্তাকার পথ, দেখছো একটি মোড়ে বাঁক নেয়, একটি মোড়ে বাঁক নেয়। এখন তোমরা জানো বৃত্তের পরিধির সূত্র 2πr, তাহলে 2πr যেহেতু বাঁক নিয়েছে 2πr সমান আমাদের এখানে কত হবে 600 হবে, কারণ 600 মিটার দূরত্বেও বলে দিয়েছিল। তো এখান থেকে আমরা আর এর মানটা বের করতে পারি, আর সমান কত 600/2π, 600/2π। ঠিক আছে, ওকে। এখন কত ডিগ্রি কোণ, তাহলে দেখো প্রশ্নটা বুঝতে হবে, বলেছে উলম্বের সাথে তার কোণের মান কত হবে। তো এখন কিন্তু আমরা ব্যাংকিং কোণের সূত্রটা জানি যে tan θ সমান v²/rg, tan θ সমান v²/rg। তো আমাদের এখানে θ এর মানটা বের করতে হবে, তাই না? তাহলে আগে আমরা v²/rg মানটা একটু বের করার চেষ্টা করি। v² মানে কত 24² ডিভাইডেড বাই আর কত 600/2π। তো 600/2π যদি আমরা একটু ভাঙাইতে চাই, দেখো 600 এখানে আমরা 300 ধরতে পারি কাটাকাটি করে, আর এটা তো কত পাই মানে কি 3.14, ধরো আমরা 3 ধরলাম, আর 3 উপরে 300 তাহলে 100, তাই না? তাহলে এখানে আর এর মান হবে 100, আর এর মান হবে 100। আচ্ছা, তাহলে এখানে আমাদের আর এর মান হচ্ছে 100, আর জি এর মান কত, জি এর মান হচ্ছে 9.8। ওকে, তো এতটুকু আমরা করলাম। এখন 24², এখন এই ক্যালকুলেশনটা আমাদের একটু করতে হবে, 24² করলে কত হয়। আচ্ছা, তো দেখো 24² আসলে আমরা কিন্তু হাতে কলমে গুণ করতে পারি, 24 গুণ 24, ঠিক আছে? 24 গুণ 24 আমরা করতেই পারি। তো সেটা আমি এখন আর ওইভাবে করতেছি না, টাইম লাগবে। আমি এখানে একটু তোমাকে দেখাচ্ছি, 24 গুণ 24 দেখো 576, হ্যাঁ 24 গুণ 24 576। যদি আমি ক্যালকুলেটর ইউজ করলাম, বাট টাইম বাঁচানোর জন্য আর কি, যেহেতু তোমাদের অনুসরণে প্রশ্ন সলভ দেখতেছো তোমরা, আমি মেথডটা শিখিয়ে দিচ্ছি, তোমরা অ্যাপ্লাই করার সময় এটা ডিটেলস করতে পারো আর কি। 576 আর নিচে কত 9.8 গুণ 100 মানে কত 980, 980। তো দেখো 576 ডিভাইডেড বাই 980। এখন থিটা এর মান কীভাবে বের করতে হয়, থিটা সমান tan ইনভার্স 576 ডিভাইডেড বাই 980। তো এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই। এখন 576/980 এটা কত হয়। আচ্ছা, তো এখানে আমরা একটা বিষয় একটু খেয়াল করতে পারি যে দেখো 576 আছে, যেহেতু আমাদের ক্যালকুলেটর মানে ইউজ করা যাবে না, তো সেক্ষেত্রে আমাদের আনুমানিক মান ধরে হিসাব করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে। সো এটাকে এখানে 576 আছে, এখান থেকে আমরা একটু কমাবো, ধরো কমিয়ে আমরা সাপোজ 500 ধরি এটাকে, আর 980 আছে তো এটাকে আমরা ধরে 1000 ধরি, মানে এখানে একটু কমালাম এখানে একটু বাড়ালাম, আনুমানিক একই থাকবে, খুব বেশি হেরফের হবে না। তো সেক্ষেত্রে উপরে 500 আর নিচে যদি 1000 হয়, তার মানে 500/1000 মানে হাফ, তাই না? 500/1000 মানে কি হাফ। তো tan ইনভার্স হাফ, এইটার কাছাকাছি মান যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার। তো tan কত এর মান হাফ। আচ্ছা, তো দেখো এখানে আমাদের অ্যাকচুয়ালি tan, তোমরা জানো tan 30 এর মান কত 1/√3, তাই না? tan 30 এর মান হচ্ছে 1/√3, tan 30 এর মান হচ্ছে 1/√3। সো এইটার কাছাকাছি একটা মান আমাদের হতে পারে, যেহেতু 1/2 আছে, তাই না? 1/2 আছে, আর tan 30 এর মান 1/√3। তো এটার কিন্তু অ্যাকচুয়াল মান যেটা আসবে ক্যালকুলেশন করে সেটা হচ্ছে 31.61 ডিগ্রি, 31.61 ডিগ্রি। তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। তবে আমাদের এইখানে দেখো 31.6 এর কাছাকাছি কোনটা আছে, 31.62 ডিগ্রি, 31.60 ডিগ্রি। তো এখানে অ্যান্সারটা দেওয়া খ। তবে এটা আসলে আমাদের কোনো আইডিয়াল কোশ্চেন না মেডিকেলের জন্য, কারণ এখানে তোমার দেখো যেহেতু আমরা হাতে কলমে করব, সো একদম অ্যাকুরেট মান কীভাবে আমরা বের করতে পারি। 31.62 আবার 31.60, আবার তোমার tan কত এর মান। তো এখন এইটা তো আমরা হাতে কলমে করতে পারবো না। যদি তোমার 30, 45, 60, 90 এইভাবে থাকতো তাহলে তাও হতো, কিন্তু tan কত দেওয়া ছিল এখানে 1/2, তার মানে tan হাফ, মানে tan ইনভার্স হাফ। এটা কিন্তু আসলে বের করা টাফ। সো এগুলো আসলে মেডিকেলের জন্য কোনো আইডিয়াল প্রশ্ন না।
কত মানে একটি বল 10 কেজি ভরের বস্তুর উপর 4 সেকেন্ড ক্রিয়া করলে বেগের পরিবর্তন 40 ms-1 হবে। তো এখন তোমরা জানো আমাদের ভরবেগের পরিবর্তনের একটা সূত্র আছে, ভরবেগের পরিবর্তনের একটা সূত্র আছে, সেটা কি ভরবেগের পরিবর্তন এইটাই হচ্ছে কি আমাদের বলের ঘাত। এখন বলের ঘাত মানে কি ft, বলের ঘাত হচ্ছে ft সমান তোমার হচ্ছে যে m del v, এটা কিন্তু আমাদের সূত্র। হ্যাঁ, বলের ঘাত তোমার সমান ভরবেগের পরিবর্তন, তো এটাই আর কি। সো সেক্ষেত্রে আমাদের এখানে বের করতে বলেছে কি দেখো কত মানের একটি বল, অর্থাৎ এফ এর মানটা বের করতে হবে, এফ এর মান বের করতে হবে। তাহলে এফ সমান কি হবে, এফ সমান হচ্ছে তোমার m del v ডিভাইডেড বাই টি। আচ্ছা, এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 10 কেজি, বেগের পরিবর্তন মানে ডেল ভি দেওয়া আছে 40, তাহলে 10 গুণ 40 ডিভাইডেড বাই 4, 10 গুণ 40 ডিভাইডেড বাই 4, সো 4 10 40, 10 10 100, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 100 নিউটন। সো অ্যান্সার হচ্ছে আমাদের কোনটা, ঘ 100 নিউটন। ওকে, এরপরে দেখো আমাদের একটা বহুপদী আছে, বহুপদী যেহেতু আমাদের আসবে না মেডিকেলে, আমরা এটা স্কিপ করতে পারি। নিউক্লিয়নের মধ্যে কোন কণার পারস্পরিক বিনিময়ের দ্বারা সবল নিউক্লিয় বলের উৎপত্তি হয়, খেয়াল করো সবল। তো তোমরা জানো গ্র্যাভিটন কোন বলের, গ্র্যাভিটন কণার বিনিময়ের মাধ্যমে কিন্তু আমাদের মহাকর্ষ বলের উৎপত্তি হয়, এটা আমরা জানি। নিউট্রিনো তো অস্থায়ী কণিকা, মেসন, এটা আমাদের অ্যান্সার হবে। তবে যদি অপশনে গুলুয়ন থাকতো, গুলুয়নও কিন্তু অ্যান্সার হতো। হ্যাঁ, গুলুয়ন, ইয়েস, মেসন আর গুলুয়নের মধ্যে পার্থক্য কি জানো, এটা যদি আমাদের জ্যোতির্বিজ্ঞান অধ্যায়ে আছে, গুলুয়ন অনেকগুলো গুলুয়নের সমষ্টিকে আমরা বলবো একটা মেসন। সো যদি গুলুয়ন থাকতো ওইটাই কি আমাদের স্পেসিফিক অ্যান্সার, ওইটাই হতো। যদি দুইটাই থাকতো অপশানে, যেহেতু গুলুয়ন নাই তাই আমরা অ্যান্সার মেসন দেবো। আর ইলেকট্রন তো আসলে এরকম কোনো, এটা হচ্ছে একটা স্থায়ী কণিকা, এটার কারণে কোনো বলের উৎপত্তি হয় না। 9-10 আমাদের দেখা যাচ্ছে একটা উদ্দীপক, সো উদ্দীপক দিয়ে যেহেতু কোশ্চেন আসবে না ওটা আমরা স্কিপ করবো। 11 দাগটা খেয়াল করো, 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে এততে উন্নীত করার জন্য বস্তুর উপর কত বল প্রয়োগ করব। দেখো এটাও কিন্তু সেম, আমরা সেম সূত্র ইউজ করে করব। তো দেখো কত বল আবারও, তাহলে এফ সমান m del v ডিভাইডেড বাই টি। তবে এইখানে m এর মান 30 কেজি দেওয়া আছে, বাট টি এর মানও দেওয়া আছে 2 মিনিট মানে 120 সেকেন্ড, 36 কিলোমিটার পার আওয়ার যেটা আছে এটাকে তো আমাদের ms-1 কনভার্ট করতে হবে, তাই না? এখন 36 কিলোমিটার পার আওয়ার যদি হয়, 36 কিলোমিটার পার আওয়ার, তার মানে 36 কিলোমিটার যেহেতু, তাহলে 1000 দিয়ে গুণ করে আমাদের মিটার নিলাম, আমরা এটা মিটারে নিলাম। আর পার আওয়ার মানে 1 ঘন্টা দিয়ে ভাগ ছিল, এখন 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড তোমরা জানো, ঠিক আছে? তাহলে এত সেকেন্ড, 1 ঘন্টা মানে এত সেকেন্ড, 1 ঘন্টাকে 3600-তে গুণ করে দিলাম। আচ্ছা, এটা ক্যালকুলেশন করতে হবে। সো দেখো 36 কাটাকাটি করলে হয় 100, আর 100 1000 কাটাকাটি করলে হয় 10, তাহলে এখানে আমাদের 10 ms-1 আসবে। তাহলে দেখো m এর মান ছিল 30 কেজি গুণ ডেল ভি এর মান পেলাম 10, আর সময় ছিল 2 মিনিট, তার মানে 120 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখন দেখো যদি আমরা কাটাকাটি করি, দেখো 30 4 দিয়ে যাই, এখন 4 উপরে 10 আড়াই, ঠিক আছে, 2.5। সো অ্যান্সার আমাদের 2.5। দেখো খ হচ্ছে আমাদের অ্যান্সার 2.5 নিউটন। বুঝতে পেরেছ? ওকে, ভরবেগের মাত্রার সমীকরণ কোনটি? তো ভরবেগের সূত্র তোমরা কি জানো, ভরবেগ p সমান mv, তাই তো, p সমান mv। এখন m এর মাত্রা কি, ক্যাপিটাল M ম্যাস, আর v এর মাত্রা হচ্ছে lt-1, সো mlt-1, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটি লিফট 2.8 ms-2 ত্বরণের নিচে নামছে। লিফটের মধ্যে দাঁড়ানো এক ব্যক্তির ভর 90 কেজি হলে তিনি যে ওজন অনুভব করেন। সো এখন লিফটের ক্ষেত্রে এটা আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে লিফটের ক্ষেত্রে আমরা কীভাবে করবো। যদি নিচে নামলে মনে করো লিফট যদি নিচে নামে তাহলে কত ওজন অনুভব হবে, সেটার জন্য সূত্র হচ্ছে m × g - a। যদি উপরে ওঠে সেক্ষেত্রে কিন্তু তোমার
ওজন হবে এম ইন্টু জি প্লাস এ, জি প্লাস এ। আর যদি সমবেগে নামে, সমবেগে, তখন কিন্তু ওজন হবে ডাব্লিউ সমান এম জি। এটা শুধু সমবেগে না, যদি স্থির থাকে, স্থির থাকলেও কিন্তু সেম, ডাব্লিউ সমান এম জি, এটাই অনুভূত হবে। সো তিনটা মনে রাখতে হবে। এবং যেহেতু আমাদের নিচে নামতেছিল, তাহলে এই সূত্র দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এম এর মান কত দেওয়া আছে এখানে, 90 কেজি আর 2.8, তাহলে 90 ইন্টু 9.8 মাইনাস 2.8, জি এর মান তো 9.8 আমরা জানি। তো 90 গুণ এটা ক্যালকুলেশন করলে হয় 7, তো 7 নং 63, তার মানে 630 এত নিউটন। সো 630 হবে আমাদের অ্যান্সার। 630 কোথায় আছে, খতে আছে। সো অ্যান্সার হচ্ছে আমাদের এখানে খ। বুঝতে পেরেছো? হাতে ক্যালকুলেশন হাতে এভাবে করতে হয়। ওকে, এরপরে বলেছে সার্কাস খেলায় একটি বাইক 1200 মিটার পার মিনিট বেগে, এখানেও কিন্তু দেখো মিটার পার সেকেন্ডে মানটা দেওয়া নাই, বের করে নিতে হবে। তাহলে এক্ষেত্রে বলেছে কি বৃত্তাকার পথে ঘুরছে, বৃত্তাকার পথে ব্যাসার্ধ দেওয়া আছে, কৌণিক বেগটা বের করতে হবে। ঠিক আছে, এখন কৌণিক বেগের সূত্র কি জানি আমরা, কৌণিক বেগ ওমেগা সমান ভি বাই আর, এটা আমরা সবাই জানি। তো এখানে ভি কত দেওয়া ছিল, 1200 মিটার পার মিনিট। খেয়াল করো, 1200 মিটার পার মিনিট। তো 1200 মিটার, ওটা তো মিটারে দেওয়া ছিল, ঠিক আছে, পার মিনিট। এখন 1 মিনিটে কত সেকেন্ড, 60 সেকেন্ড। তাহলে আমরা এই যে 60 সেকেন্ড দিয়ে ভাগ দিলাম, তাহলে এটা 0 0 যাবে, 6 ওখানে 12 20, তাহলে এখানে অ্যান্সার হবে 20 ms - 1। জাস্ট কাটাকাটি করলাম, হ্যাঁ কাটাকাটি করলাম। তাহলে ভি এর মান কত, 20, আর আর এর মান কত, আর এর মান 200 মিটার দেওয়া আছে, ব্যাসার্ধ 200 মিটার। সো এখানে 200 হবে। এখন 20 ডিভাইডেড বাই 200, তার মানে 1/10, 1/10, 1/10 মানে 0.1, 1/10 মানে 0.1। সো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হচ্ছে গ, এই যে 0.1 রেডিয়ান পার সেকেন্ড। তোমরা জানো কৌণিক বেগের একক হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, এসআই একক আর কি। হ্যাঁ, এসআই রেভলিউশন পার মিনিটও হতে পারে, ওগুলো ইঞ্জিনিয়ারিং একক, ওগুলো আলাদা বিষয়, থিওরি। জড়তার ভ্রামকের একক কি, জড়তার ভ্রামকের সূত্র কি, সূত্র যেটা, সূত্র বের করলে তো আমাদের একক চলে আসবে। সূত্র আমরা জানি I সমান mr², mr²। এখন m মানে কি, ভর, তাহলে ভরের একক হচ্ছে কেজি, আর আর স্কোয়ার মানে মিটার স্কোয়ার, তাহলে কেজি মিটার স্কোয়ার। সো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ। ওকে, এরপরটা খেয়াল করো, বলেছে টর্ক জড়তার ভ্রামক আই কণিতন আলফা এর মধ্যে সম্পর্ক কি, টাউ সমান আই আলফা। এই সূত্র তোমরা এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো, এখন এই সূত্র জানো না, এটা কিন্তু আসলে মানা যায় না। আমাদের 4 অধ্যায় বেশ কিছু সূত্র মুখস্থ করতে হয়, যেটা দিয়ে আমাদের ম্যাথ আসে। সো এটা যে একটা সূত্র, এই সূত্র তো তুমি তো মুখস্থ করেছো, তাই না, টাউ সমান আই আলফা। সো এটা আশা করি বোঝানোর কিছু নাই, এটা তোমার মুখস্থ সূত্র, সরাসরি বসাই দেবা। কোনো অবস্থা জড়তার ভ্রামক নির্ভর করে এর কিসের উপরে, আচ্ছা জড়তার ভ্রামক নির্ভর করে 3টা জিনিসের উপরে, জড়তার ভ্রামক নির্ভর করে 3টা জিনিসের উপর। যাক, এটা আমাদের বইয়ে আছে। আচ্ছা, তারপর আমি একটু দেখাই, তোমাদেরকে লিখে দিই। একটা সূত্র দিয়ে মনে রাখতে পারো, অভাব, অভাব, অভাব দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, তাহলে অ দিয়ে কি, অ দিয়ে হচ্ছে আমাদের অবস্থান। দেখো ঘূর্ণন অক্ষের অবস্থান, দেখো অ দিয়ে হচ্ছে আমাদের ঘূর্ণন অক্ষের অবস্থান, ঘূর্ণন অক্ষের অবস্থান। আচ্ছা, ভ দিয়ে কি, ভ দিয়ে হলো ভরের বিন্যাস, ভরের বিন্যাস। আর ব দিয়ে হলো বস্তুর আকৃতি, বস্তুর আকৃতি। তাহলে এই হচ্ছে আমাদের 3টা বিষয়, এইগুলোর উপরে আমাদের জড়তার ভ্রামক নির্ভর করবে। তার মধ্যে এখানে কি আছে, এই যে ক দাগে দেখো আমাদের অ্যান্সার হবে ভর আর ঘূর্ণন অক্ষের উপর, এটা লেখা আছে। বাকি কোনোটাই কিন্তু আসলে সূত্র মানতেছে না, বা সূত্র অনুযায়ী আসতেছে না আর কি। হ্যাঁ, তো যাই হোক, পাতলা বৃত্তাকার চাকতির চক্রগতির ব্যাসার্ধ কোনটি। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা জানি যে জড়তার ভ্রামক কত হবে, জড়তার ভ্রামক হবে mr²/2। খেয়াল করো, যেহেতু বৃত্তাকার চাকতি বলেছে, চাকতির জন্য আমরা জানি mr²/2, এটা হচ্ছে জড়তার ভ্রামক। এখন জড়তার ভ্রামক থেকে চক্রগতির ব্যাসার্ধে কীভাবে কনভার্ট করতে হয় মনে রাখবা, খুব সুন্দর করে খেয়াল করো। এম উঠাই দিবা, বাকি সম্পূর্ণটাকে রুট করে দিবা। কি বললাম, এম উঠিয়ে দিবা,
বাকি সম্পূর্ণটাকে রুট করে দেবা। আমাদের বইয়ে কিন্তু একটা সুন্দর বক্স আছে, একটা বড় বক্স আছে, ওই বক্সের মধ্যে তোমার বিভিন্ন দণ্ডের মানে মধ্যবিন্দুগামী, প্রান্তবিন্দুগামী, বৃত্তাকার চাকতির জন্য, বেলন আকারের জন্য কি হবে সব আশা করি ক্লাসে তোমাদের পড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে জড়তার ভ্রামকটা মনে রাখতে পারো, ওটা মনে রাখলে চক্রগতি ব্যাসার্ধ অটোমেটিক মনে হয়ে যাবে বা সূত্র টেকনিকে বের করতে পারবা। কীভাবে? ধরো এটা তো চাকতির জন্য জড়তার ভ্রামক m r²/2, চক্রগতি ব্যাসার্ধ বের করার জন্য m উঠাই দিতে হবে, বাকিটা রুট করতে হবে। এখন m উঠাই দাও, তাহলে m উঠাই দিলে কি হয়, কি থাকে, m উঠাই দিলে r²/2 থাকে। এখন r²/2 কে যদি আমি রুট করি তাহলে কি হয়, তাহলে √r², আর নিচে √2, তাই তো। তো √r² মানে কত, r, আর নিচে √2, তাহলে r/√2 এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে অ্যান্সার হবে গ। আশা করি বুঝতে পেরেছ। টর্কের বা বলের ভ্রামকের মাত্রা কোনটি? টর্কের বা বলের ভ্রামক, দেখো টর্কের অপর নাম কিন্তু বলের ভ্রামক, এই জিনিসটা আমাদের এখান থেকে বুঝে ফেলতেছি আমরা। হ্যাঁ, বলের ভ্রামক, ঠিক আছে। তো টর্কের সূত্র কি? টর্কের সূত্র টাউ সমান আমরা জানি আই আলফা, আই আলফা। এখন আই সমান কি জানি, mr², আর আলফা সমান কি জানি, আলফা সমান a/r, a/r। আচ্ছা, এখন এই দেখো m এর জন্য আমরা জানি মাত্রা ক্যাপিটাল M। এখন r² আর r নিচে, তাহলে এক্ষেত্রে আমাদের কি হতে পারে, আর আর কাটাকাটি হয়ে যাবে, থাকবে শুধু একটা r, তার মানে এখানে হবে একটা l। আচ্ছা, আর a এর মাত্রা তো আমরা জানি LT-2, LT-2। দেখো তো l কয়টা হলো, দুইটা, তাহলে আমরা লিখতে পারি ml², তাই না, ml² T-2। যে T-2 একটু ছোট হয়ে গেছে আর কি, বুঝে নাও। তাহলে এখানে অ্যান্সার হবে আমাদের খ, ml² T-2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো জড়তার ভ্রামক দেওয়া আছে পরের প্রশ্নে, চাকাটিতে এত কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। টর্কের সূত্র কেবলই দেখালাম, টাউ সমান আই আলফা। সো আই তো দেওয়াই আছে 10, আর আলফাও দেওয়া আছে, এত কৌণিক ত্বরণ 10 গুণ করলে হয়ে যাবে 100 নিউটন মিটার। জাস্ট সূত্র বসাই দিলাম। দেখছো কত সহজ প্রশ্ন আসে মেডিকেলের জন্য। আচ্ছা, যখন কোনো কণার উপর প্রযুক্ত টর্ক 0, কোন রাশিটি ধ্রুবক হয়? তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগ, এটা অ্যাকচুয়ালি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি। কারণ টর্ক সবসময় কৌণিক বেগের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বা কৌণিক বলের ক্ষেত্রে কি প্রযোজ্য হয়। সেক্ষেত্রে রৈখিক ভরবেগ হবে না, বল হবে না, কৌণিক ভরবেগই হবে, কারণ এটা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী ওটাই আমাদের অ্যান্সার। এরপরে আসো কোন সম্পর্কটি সঠিক। সো এটাও কিন্তু আমাদের মুখস্থ আছে, L সমান R ক্রস P, L সমান R ক্রস P। অবশ্যই এখানে যেহেতু তোমার ক্রস গুণন, তাহলে P ক্রস R লেখা যাবে না, কারণ ভেক্টর কিন্তু বিনিময় সূত্র মানে না, R ক্রস P হবে। আচ্ছা, সব ক্ষেত্রে কিন্তু আরই প্রথমে হয়, বুঝছো, সব ক্ষেত্রে আরটাকে আমরা প্রথমে দেবো। যেমন টাউ, টর্কের ক্ষেত্রেও টাউ সমান কি R ক্রস F। আমাদের সামনে প্রশ্ন আছে R ক্রস F, তাহলে অবশ্যই আরটা সবসময় আমরা ক্রস গণনার জন্য সামনে দিতে হয় বা প্রথমে দিতে হয়। ওকে, দেখো এখানে কি বলেছে যে m ভরের r ব্যাসার্ধ একটি চাকতি, আবারও চাকতি। তো এই ক্ষেত্রে লম্বভাবে গমনকারী কোনো অক্ষের সাপেক্ষে ঘুরছে, চাকতির জড়তার ভ্রামক কত? তো দেখো যেহেতু চাকতি বলেছে, চাকতি মানে একটু আগে আমি দেখিয়ে আসলাম mr²/2, mr²/2 সেম, একটু আগে যেটা বললাম সেটাই, জাস্ট আর কিছু না। এরপরে প্রশ্ন হচ্ছে যে বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগের রাশি কোনটি? বৃত্তীয় গতির ক্ষেত্রে কৌণিক ভরবেগ, দেখো কৌণিক ভরবেগের সূত্র আমরা কি জানি, L সমান R ক্রস P, বা ধরো যেহেতু আমাদের এখানে জাস্ট রাশি চেয়েছে RP আমরা লিখতে পারি। এখন P মানে কি আবার MV, ঠিক কিনা, MV। আচ্ছা, এখন R M আর এই যে V মানে আবার কি লিখতে পারি, ওমেগা R, তাই না। V সমান কিন্তু আমরা জানি ওমেগা R। তাহলে একটু সুন্দর করে যদি আমি লিখতে চাই তাহলে mr²ω, তাহলে mr²ω, এটা আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখো কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? সো কৌণিক ভরবেগের মাত্রা সমীকরণ, এখন কৌণিক ভরবেগ মানে কি? কৌণিক ভরবেগ মানে হচ্ছে L সমান R ক্রস P, R ক্রস P বা RP। তো R এর মাত্রা কি L, আর P মানে কি
ভরবেগ, তো ভরবেগের মাত্রা হচ্ছে ml টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান। তাহলে দেখো ml² টি মাইনাস ওয়ান, এটা আমাদের অ্যান্সার হবে ml² টি মাইনাস ওয়ান। জাস্ট সূত্র বসাও, অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপরে প্রশ্নটা খেয়াল করো, টর্কের একক কোনটি? টর্কের একক, এখন টাও সমান আমি কেবলই তোমাদের বললাম, টাও সমান আমরা লিখতে পারি আর ক্রস এফ, ঠিক আছে, বা আর এফ, ঠিক আছে। তো সেক্ষেত্রে এফ মানে কি নিউটন, আর মানে কি মিটার, তাহলে নিউটন মিটার, এটা আমরা বুঝতেছি। ঠিক আছে, এরপরে আসো, সমান ভরের দুটি বস্তুর মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয়েছে। খুব সুন্দর করে খেয়াল করো, স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয় সেক্ষেত্রে কোনটি সত্য? তো এক্ষেত্রে বলা আছে প্রথম বস্তুর আদি ও শেষ বেগ u1 আর v1, দ্বিতীয় বস্তুর আদি আর শেষ বেগ হচ্ছে u2 v2। ওকে, তো এখন তোমাকে একটু থিওরি বুঝতে হবে আর কি। তো দেখো, মনে করো এখানে একটা আমাদের, ধরো আমি কালারটা একটু চেঞ্জ করি, মনে করো এখানে একটা বস্তু আছে, এটা হলো একটা বস্তু আর কি। তো এই বস্তুটার আদিবেগ হচ্ছে ধরো u1, হ্যাঁ u1। আচ্ছা, আর এখানে আরও একটা বস্তু আছে, এটা হলো সাপোজ u2, বুঝতে পেরেছো? ওকে, এখন যেটা হবে, তো ধরো এখন আমাদের এমন একটা ঘটনা ঘটলো যে এই বস্তুটা এদিকে আসলো আর কি, এসে গড়িয়ে এসে এই বস্তুকে ধাক্কা দিল, তখন কি রেজাল্ট হবে? তখন এই যে u1 মানে প্রথম যে বস্তুটা ছিল, এই বস্তুটা এই বস্তুর বেগ লাভ করবে, বুঝতে পেরেছো? মানে ধরো এই u2 বস্তুটা স্থির অবস্থায় আছে, এটা স্থির অবস্থায় আছে, মানে এর বেগ কত? 0। আর এই বস্তুটা সাপোজ 5 ms-1 বেগে সামনের দিকে এসে একে ধাক্কা দেবে, তখন u2 এর বেগ নিয়ে নেবে এর, অর্থাৎ এই কত বেগ ছিল? 0, অর্থাৎ এই বস্তুটার বেগ হয়ে যাবে 0। এখন এই যে এই বস্তুটা হচ্ছে v1, তার মানে প্রথম বস্তু শেষ বেগ কত? 0। আর দ্বিতীয় বস্তু যেটা ছিল এইটা, এই বস্তুর বেগ নিয়ে নেবে, তার মানে এটা এখন সামনের দিকে চলে যাবে আর তার বেগ হবে v2। তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি যে u1 এর মান, u2 এর মান কত ছিল? 0 ms-1, তাই না? আর সেই বেগটা কার হয়ে যাবে? v1 এর হয়ে যাবে 0 ms-1। আর এই যে u1 এর বেগ কত ছিল? 5 ms-1 বেগে আসতেছিল না? হ্যাঁ, আর এ তখন কোন বেগ নিয়ে চলে গেল? 5 ms-1 বেগ নিয়ে চলে গেল। তার মানে u2 সমান v1 আমরা লিখতে পারি, u2 সমান v1 আর u1 সমান v2। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা, এটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ হলে এইরকম ঘটনা ঘটে আর কি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার কোনটা হতে পারে? u1 সমান v2, যেটা আমি বোঝালাম তোমাদেরকে। ওকে, এরপরে আসো, মহাকর্ষ বল কোন কণার বিনিময়ের ফলে কার্যকর হয়? মহাকর্ষ বল আমরা তো জানি গ্র্যাভিটন কণার ফলে কার্যকর হয়, মেসন এটা সবল নিউক্লিয় বল, ফোটনের কণার বিনিময়ের ফলে হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বল কার্যকর হয়, এগুলো আমরা জানি। ওকে, তড়িৎচুম্বকীয় বল কোন কণার পারস্পরিক বিনিময়ের ফলে কার্যকর হয়? আবারও একই প্রশ্ন, ফোটন। এখন দেখো এরপরের প্রশ্নটা বলেছে আণবিক গঠনের জন্য দায়ী বল কোনটি? আণবিক গঠনের জন্য, শোনো এই অধ্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা জানো? এই যে মানে মৌলিক বল যে 4টা আছে, এই 4টা নিয়ে কথাবার্তা যা আছে, আলোচনা আছে আর কি। কোন কণার বিনিময়ের কারণে হয়, এটা কোনটার ব্যবহার কি, ঠিক আছে, সবলতা মানে পাল্লা যেটা আছে আর কি, বলের পাল্লা যেটা আছে, তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো আমাদের মনে রাখতে হবে। সো আণবিক গঠনের জন্য দায়ী যদি বলে তাহলে, আচ্ছা এখানে খেয়াল করো, মহাকর্ষ বল যেটা আছে, মহাকর্ষ বল এটা কিন্তু গ্যালাক্সি গঠনের জন্য দায়ী, গ্যালাক্সি গঠন। তোমাদের এই ব্যবহারগুলো পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। গ্যালাক্সি গঠন, হ্যাঁ, গ্যালাক্সি গঠন আর কি। তা যাই হোক, এরপরে দুর্বল নিউক্লিয় বল থেকে আমরা জানি যে বিটা ক্ষয়ের জন্য দায়ী হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল আমরা জানি নিউক্লিয়াস গঠন হয়। কি গঠন হয়? নিউক্লিয়াস গঠন হয়। নিউক্লিয়াস গঠনের জন্য দায়ী হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল, ঠিক আছে। আর তড়িৎ চুম্বকীয় বল,
এইটার জন্য এইটাই হচ্ছে আমাদের আণবিক গঠন। আমি তোমাদেরকে প্রথমে বললাম যে রাশিয়াতে মনে রাখতে পারো, রাসায়নিক বিক্রিয়া, স্থিতিস্থাপক বল এবং দিয়ে হলো আণবিক গঠন। এই তিনটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল, মানে বল দ্বারা এগুলা হয় আর কি, ঠিক আছে। এরপরেরটা আমাদের বহুপদী দরকার নাই। এরপরে দেখো কোনো বস্তুর উপর এত নিউটন বল 1 সেকেন্ড ব্যাপী ক্রিয়া করলো, ভরবেগের পরিবর্তন কত? তো একটু আগে আমি তোমাকে বলে আসলাম যে ভরবেগের পরিবর্তন মানেই হলো বলের ঘাত। ভরবেগের পরিবর্তন মানে কি? বলের ঘাত। তো বলের ঘাতের সূত্র কি? এফটি। তো এফটি সমানই কি? ভরবেগের পরিবর্তনের হার, বা হার না, মানে ভরবেগের পরিবর্তন আর কি, এম ডেল ভি, ঠিক আছে, এম ডেল ভি। তার মানে এম ডেল ভি যা, এফটিও কি তাই। সেক্ষেত্রে আমাদের এফটি বের করলে হচ্ছে এফ এর মান 4 নিউটন আর টি এর মান 1 সেকেন্ড, গুণ করো 4 একে কত? 4। সো অ্যান্সার এখানে হবে 4 কেজি এম এস মাইনাস 1। এরপরে প্রশ্ন বলেছে নিউটন গতির তৃতীয় সূত্রানুসারে ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী কোণ কত? এটা 180 ডিগ্রি। এটা আমরা জানি যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এবং সেটা একদম কি 180 ডিগ্রি অ্যাঙ্গেলেই হয়। এরপর একটা খেয়াল করো, এম ভর আর ব্যাসার্ধের, খেয়াল করো আর কিন্তু এখানে ব্যাসার্ধ, বৃত্তাকার চাকতি, আবারও চাকতির কথাটা এসেছে, যে কোনো ব্যাসের সাপেক্ষে। এখানে বলেছে কি ব্যাস দেওয়া আছে ব্যাসার্ধ, বাট বের করতে বলেছে ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামকের মান কোনটি। তো নর্মালি যদি আমাদের ব্যাসার্ধের সাপেক্ষে বলতো তাহলে কি হতো? এম আর স্কোয়ার বাই 2, যেটা তোমাকে আমি আগে দেখিয়ে এসেছি, এম আর স্কোয়ার বাই 2। বাট যেহেতু ব্যাসের সাপেক্ষে আছে, তার মানে আমাদের 1/2 দ্বারা গুণ হয়ে যাবে, 1/2 দ্বারা গুণ হয়ে যাবে, অথবা 2 দ্বারা ভাগ হয়ে যাবে, যে কোনো একটা বললেই হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের এম আর স্কোয়ার বাই 4, এম আর স্কোয়ার বাই 4, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তো ঠিক আছে, এরপরে আসো, এরপরে আমাদের একটা উদ্দীপক যেটাতে 35-36 কভার করতে হবে। সো দুইটাই আমাদের বাদ দিতে পারি আর কি আমরা। কৌণিক ভরবেগের একক কোনটি? কৌণিক ভরবেগের একক, এটা বারবার আসতেছে, দেখছো এই অধ্যায়ে কিন্তু অনেক একক এবং মাত্রা আছে, এগুলো আমাদের পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট। অধ্যায়টা অনেক বড় এবং খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাকে প্রথমে যেটা বললাম। তো কৌণিক ভরবেগ মানে কি? এল সমান আর পি, এল সমান আর পি। এখন আর মানে তো ধরো মিটার, আর হচ্ছে পি, পি মানে ভরবেগ, ভরবেগের জন্য একক কি? কেজি এম এস মাইনাস 1, কারণ পি মানে তো এম ভি, ঠিক আছে, কেজি এম এস মাইনাস 1। তাহলে কেজি এম এস স্কোয়ার এস মাইনাস 1, এটা আমাদের অ্যান্সার হবে, কেজি এম এস স্কোয়ার এস মাইনাস 1, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। কোনটি কেন্দ্রমুখী বলের রাশিমালা? এই জিনিস কে না পারে বলো, কে না পারে? কেন্দ্রমুখী বলের সূত্র কি? এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এটা আসলে 9-10 থেকেই শিখে আসার কথা, ঠিক আছে। এটা খুবই সহজ একটা প্রশ্ন, এটা বোঝানোর বা ব্যাখ্যা করার কিছুই নাই। তোমরা, আমি জানি বা আমি মনে করি সবাই পারো, যতজন তোমরা এই ভিডিওটা দেখতেছো আমার মনে হয় তোমরা সবাই ওই সূত্রটা পারো। 39-40 আবারও দেখো বহুপদী, আমরা স্কিপ করব, দরকার নাই। এরপরে দেখো বলের ঘাত, এটাও আমাদের বহুপদী, বাদ দাও। কোনো জড়তা ভ্রামক নির্ভর করে, দেখো এই সেম প্রশ্ন কিন্তু আমরা একটু আগে পড়ে আসলাম, ভর আর ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। ওই যে অভাব কি পড়লাম, অভাব দিয়ে মনে রাখতে পারি। সো এটা সেম প্রশ্ন দুইবার দিয়ে দিছে আর কি। এরপরে প্রশ্নটা খেয়াল করো, একটি চাকার জড়তা ভ্রামক দেওয়া আছে, মানে আই দেওয়া আছে, কৌণিক ত্বরণ দেওয়া আছে, মানে আলফা দেওয়া আছে, আই এবং আলফা দেওয়া আছে। তো আমরা জানি টর্ক এর সূত্র কি? টাও সমান আই আলফা। তো জাস্ট গুণ করে দাও, একেবারে সহজ, 10 গুণ করলে হয় 100। সো এখানে আমার অ্যান্সার হবে 100 নিউটন মিটার। টর্কের অপর নাম কি? টর্কের অপর নাম কি? একটা তোমাকে আমি বলেছি, টর্ক কিন্তু ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয়, ঠিক আছে, অবশ্যই। তাহলে এখানে অ্যান্সার হবে ঘূর্ণন বল। টর্ক কিন্তু বলের সমতুল্য, ঠিক আছে, বলের কি? সমতুল্য। সেক্ষেত্রে আমাদের অবশ্যই কি? ঘূর্ণন বল হবে অ্যান্সার, ঘূর্ণন বল। এরপরে বলেছে একটি চাকার ভর 10 কেজি দেওয়া আছে, ওকে। চক্রবর্তী ব্যাসার্ধ দেওয়া আছে 0.5 মিটার, জড়তার ভ্রামক কোনটি? তো আমরা জানি সূত্র কি? সূত্র জড়তার ভ্রামক আই সমান এম আর স্কোয়ার, এই সূত্র আমরা সবাই জানি, ঠিক আছে। তো এম কত? 10, আর আর স্কোয়ার বলতে 0.5 স্কোয়ার। তো 0.5 স্কোয়ার মানে কত? 0.5 স্কোয়ার, তার মানে 0.5, দেখো 0.5 মানে কি 1/2, খেয়াল করো 0.5 স্কোয়ার তো আমরা করতে পারবো না, তো সেক্ষেত্রে আমরা 1/2 ধরতে পারি, 0.5 তার স্কোয়ার করলাম। এখন 1/4 হয়ে যাচ্ছে না,
1/2 হোল স্কোয়ার মানে কত 1/4। এখন 1/4 যদি আমি বসাই 1/4, তাহলে উপরে আছে 10 নিচে 4, আড়াই হবে, 2.5 হবে। তোমরা জানো 10কে 4 দ্বারা ভাগ করলে কত হয় 2.5। তো এক্ষেত্রে একক কোনটা হবে কেজি এম স্কোয়ার হবে, কিন্তু 2.5তে দেখো দুইটা আছে কিন্তু এম আর স্কোয়ার, তার মানে কি কেজি মিটার স্কোয়ার হবে আমাদের একক। খুবই সূক্ষ্ম পার্থক্য, এগুলো খেয়াল রাখতে হবে। 46 47 দেখো আবারও আমাদের বহুপদী মানে উদ্দীপক দিয়ে দেওয়া, স্কিপ করব। এরপরে দেখো 48 48 49 এই দুইটাও কিন্তু দেখো আমাদের বলেছে উদ্দীপক দিয়ে। সো এই দুইটা আমরা স্কিপ করতে পারি। কোনো বহুপদী বা উদ্দীপক থেকে কোশ্চেন আমাদের মেডিকেলে আসবে না যদি অনুশীলনী থেকে আসে। 50 দাগটা খেয়াল করো, নিচে কোনটি ঘর্ষণ বলের উদাহরণ? ঘর্ষণ বলের উদাহরণ। ওকে, এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হলো এই যে সংরক্ষণশীল বলটা আছে, এই সংরক্ষণশীল বল এর উদাহরণ কি হতে পারে? তো দেখো এটা হতে পারে অভিকর্ষ বল, তড়িৎ বল এবং আদর্শ স্প্রিংয়ের বল। তাহলে এই যে তিনটা বললাম, অভিকর্ষ বল, তড়িৎ বল, আদর্শ স্প্রিংয়ের বল, এরা হচ্ছে সংরক্ষণশীল বলের উদাহরণ। আর অসংরক্ষণশীল বল এর উদাহরণ হচ্ছে, আমরা দুইটা মনে রাখবো, ঘর্ষণ বল এবং সান্দ্র বল। ঘর্ষণ বল এবং সান্দ্র বল, ঠিক আছে? সো এটা একটু মনে রাখবো আর কি। আর সংশক্তি বল মানে তো আমরা জানি একই পদার্থের বিভিন্ন অণুর মধ্যে যেটা, আর আসঞ্জন বল মানে হচ্ছে বিভিন্ন পদার্থের যে অণুগুলোর মধ্যে যে বল কাজ করে সেটা হলো আসঞ্জন বল। তো এই ক্ষেত্রে আমাদের ঘর্ষণ বল তাহলে কোনটা অ্যান্সার হবে? অসংরক্ষণশীল বল, এটা আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপরে খেয়াল করো, নির্দিষ্ট ভরের কোনো চাকতির ব্যাসার্ধ অর্ধেক করা হলে কেন্দ্রমুখী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক কত গুণ হবে? তো দেখো কি অর্ধেক করেছি আমরা, মানে চাকতির ব্যাসার্ধ অর্ধেক করেছি, তার মানে আর এর মানটা আমরা অর্ধেক করেছি। এখন বলেছি জড়তার ভ্রামক কত গুণ হবে। তো আমরা কিন্তু একটা সূত্র জানি, জড়তার ভ্রামকের সূত্র কি জানি? আই সমান এম আর স্কোয়ার। আই সমান এম আর স্কোয়ার। তো যেহেতু এখানে আমাদের ব্যাসার্ধের সাথে সম্পর্ক বের করতে বলেছে, তাহলে আমরা আয়ের সাথে আর এর কী সম্পর্ক রাখতে পারি? আই ভার্সেস আর স্কোয়ার, ঠিক আছে? এখন খেয়াল করো, আমি যদি I2/I1 লিখি, I2/I1 লিখি, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি R2/R1 হোল স্কোয়ার দিলাম। আচ্ছা, R2 মানে কি? যেহেতু আমরা অর্ধেক করেছি, বলেছে যে অর্ধেক করা হলো, মানে চাকতির ব্যাসার্ধ কী করা হলো? অর্ধেক করা হলো। তার মানে R2 এর মান R1/2 আমি এটা ধরতে পারি, কারণ প্রথমে যেটা ছিল তার অর্ধেক করা হয়েছে। তাহলে R1/2 ডিভাইডেড বাই R1 তার স্কোয়ার। আচ্ছা, এইবার R1/2, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 গুণ R1, এটা তোমরা সবাই বোঝো। তার স্কোয়ার যদি আমরা করি তাহলে R1 কাটাকাটি হয়ে যায়, থাকে 1/2, তার স্কোয়ার করলে হয় 1/4। তাহলে I2/I1 সমান 1/4, তার মানে I2 সমান I1 গুণ 1/4, জাস্ট আড়াআড়ি গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে আমার অ্যান্সার হবে 1/4। জড়তার ভ্রামক কত গুণ হবে? 1/4 হবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপরে প্রশ্নটা খেয়াল করো, একটি মেশিন গান থেকে প্রতি সেকেন্ডে n সংখ্যক বুলেট নির্গত হয়, প্রতিটি বুলেটের ভর দেওয়া আছে m কেজি, বেগ দেওয়া আছে v, মেশিন গানের উপর প্রযুক্ত বল কত হবে? আচ্ছা, তো এক্ষেত্রে দেখো প্রযুক্ত বল, এখন n সংখ্যক বুলেট আর প্রতিটি বুলেটের ভর হচ্ছে m কেজি, তাহলে n সংখ্যক বুলেটের ভর কত? n সংখ্যক বুলেটের ভর কিন্তু mn, n সংখ্যক বুলেটের ভর হচ্ছে mn। এতটুকু আশা করি বুঝতে পেরেছ। এখন এই যে প্রযুক্ত বল, তাহলে সেম সূত্র আমরা জানি, যেটা আমরা পড়ে এসেছি, ভরবেগের পরিবর্তন, এটা হচ্ছে কি ভরবেগের পরিবর্তন সমান বলের ঘাত। যেহেতু মেশিন গান থেকে বুলেট বের হওয়া, খুবই অল্প সময় বড় মানের বল এখানে প্রয়োগ হয়, সো অবশ্যই এখানে বলের ঘাতের সূত্রটা আমাদের অ্যাপ্লাই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এফটি সমান এম ডেল ভি, এটা আমরা জানি, এফটি সমান এম ডেল ভি। তো সেক্ষেত্রে এম ডেল ভি ডিভাইডেড বাই টি, এটা আমরা লিখতে পারি, একবারে আমি লিখে দিলাম আর কি। এখন ভর কত? এন সংখ্যক বুলেটের ভর কত? mn, আর এই যে বেগ কত দেওয়া আছে? ভি, তাহলে mn ভি ডিভাইডেড বাই, দেখো বলা আছে প্রতি সেকেন্ডে, প্রতি সেকেন্ড মানে কয় সেকেন্ড? 1 সেকেন্ড,
তো নিচে 1 দেওয়া যায়, না দেওয়াও তাই। তাহলে অ্যান্সার হবে MNV। সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ক, MNV। ওকে, জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হলো, এটা ম্যাথ করছেন, এটা ম্যাথে আসছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। এটা হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র। জেট ইঞ্জিন বা রকেটের কার্যনীতির ভিত্তি হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র, কারণ রকেট কিন্তু উপরের দিকে ওঠে, সো এক্ষেত্রে কোনো কৌণিক বেগের কোনো বিষয় আমাদের এখানে নাই। সো রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র প্রযোজ্য হবে। 20 মিটার উঁচু হতে একটি বল ফেলে দেওয়া হলো, নিচে বালির মধ্যে 1 মিটার ঢুকে থেমে গেল, এই ক্ষেত্রে কোনটি সংরক্ষিত হবে? খুবই খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করো, থিওরি বুঝতে হবে তোমাকে। আমাদের 2 ধরনের সংঘর্ষ হতে পারে, একটা হলো স্থিতিস্থাপক সংঘর্ষ, আরেকটা হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, তো দেখো, স্থিতিস্থাপক মানে মনে রাখবা দুইটা মিলে একটা হবে না, দুইটা মিলে একটা হবে না। আর অস্থিতিস্থাপক মানে দুইটা মিলে একটা হবে, দুইটা মিলে একটা হবে। বুঝতে পেরেছ? মনে করো ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম না এর আগে, এই যে এখানে একটা উদাহরণ দিলাম আমি, এই যে এই বলটা দিয়ে আমি এই বলে আঘাত করলাম, ফলে দুইটা বল কি এক হয়ে গেল? দুইটা বল কিন্তু এক হয়ে যায় না, বরং এর সাথে সংঘর্ষ হয়ে ওই বলটা ওদিকে চলে গেল আর প্রথম বলটা স্থির থাকলো। তো দুইটা বল মিলে কিন্তু একটা হয় নাই, তার মানে দুইটা মিলে একটা হয়েছে, দুইটা মিলে একটা হয় নাই, সেই কারণে ওটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। আর দুইটা মিলে যদি একটা হয় সেক্ষেত্রে অস্থিতিস্থাপক। মানে মনে করো একটা কাদার দলা আমি হাতে নিয়ে এভাবে ছেড়ে দিলাম, ওটা কি আর বাউন্স করে ব্যাক করবে? করবে না, ওইটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি আমি একটা বল হাতে নিয়েছি, ওটা যদি আমি এখন নিচে ফেলে দিই, এই ফ্লোরের উপরে সেটা বাড়ি খেয়ে আবার ব্যাক করবে, তার মানে সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ দুইটা মিলে একটা হয়ে যায়নি। আর যদি দুইটা মিলে একটা হয় সেক্ষেত্রে অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা দিয়ে আশা করি তোমরা যত উদাহরণ আছে সবগুলো দেখবা, মিলাবা, দেখবা হয়ে যাবে আর কি। হ্যাঁ, এখন আমাদের বুঝতে হবে কোনটাতে কি কি সংরক্ষিত হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো একটু খেয়াল করো, স্থিতিস্থাপক যে সংঘর্ষটা আছে এইখানে ভরবেগ আর গতিশক্তি দুইটাই সংরক্ষিত হয়, ভরবেগ ও গতিশক্তি দুইটাই কিন্তু সংরক্ষিত হয়। বাট অস্থিতিস্থাপক যেটা, সেটাতে শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত হয়। খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুবই সুন্দরভাবে খেয়াল রাখবে, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো, তো এইখানে যেহেতু আমাদের একটা বল ফেলে দিয়ে মাটির মধ্যে কি ঢুকে থেমে গেল, তার মানে কি বলো, দুইটা মিলে কি একটা হয়েছে কি না? দুইটা মিলে কিন্তু একটা হয়েছে, কারণ এটা ওই বলটা আর বাউন্স করে আবার চলে আসে নাই, দুইটা মিলে একটা হয়ে গেছে। তার মানে এটা কোন সংঘর্ষ? অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে শুধুমাত্র কি সংরক্ষিত হবে? ভরবেগ সংরক্ষিত হবে। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে কোনটা? ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপরে আসো 55 দাগে কি বলেছে, 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল এত বেগে গিয়ে লম্বভাবে এত ব্যাটকে আঘাত করলো, বিপরীত দিকে এত বেগে প্রতিক্ষিপ্ত হলো, বলের দ্বারা ব্যাটের উপর প্রযুক্ত বলের ঘাত। খুবই 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 গুরুত্বপূর্ণ। দেখো, তোমাকে এখানে যেহেতু একটা বলের ঘাত বের করতে বলেছে, এখন বল তো আমরা জানি কি ভেক্টর রাশি, দিকের একটা বিষয় আছে। তো এখানে আমরা যদি বলের ঘাত যে সমান কি সূত্র জানি, এম ডেল ভি, ঠিক কিনা? এম ডেল ভি। সো এখন ডেল ভি মানে ভি মাইনাস ইউ লিখতে পারি আমরা, তাহলে এই সূত্রটা আমরা এভাবে লিখতে পারি আর কি। তা যাই হোক, এখন এম মানে কত? এম মানে 0.5, 0.5। ভি খেয়াল করো কত বেগে এসেছে, 20 ms-1 বেগে, বাট বিপরীত দিকে। তাহলে বিপরীত দিকে যদি আসে তাহলে কিন্তু অবশ্যই আমার এখানে অবশ্যই -20 ধরতে হবে, -20। কারণ আমি আগে বললাম বল যখন ভেক্টর রাশি, তাহলে বেগও কি ভেক্টর রাশি, অবশ্যই বিপরীত দিকে যদি আসে তাহলে আমার মাইনাস ধরতে হবে, এটা নিয়ম। দেন সূত্রের মাইনাস আর ইউ 30 ms-1 বেগে গেল, এখানে কিন্তু ওই দিকটাকে আমরা পজিটিভ ধরেছি, সো 30 বসাই দিলাম, এখানে 30 আমরা বসিয়ে দিলাম। তো দেখো এক্ষেত্রে আমাদের -20 -30 কত হয়? -50। তো -50 গুণ 0.5 মানে -25। আচ্ছা করে এই ক্যালকুলেশন তোমরা বুঝতে পেরেছো।
তো -25, তাহলে আমাদের এখানে অ্যান্সার কোনটা হবে? বলের ঘাত 25 নিউটন সেকেন্ড অ্যান্সার হবে। এখানে যে মাইনাসটা দেওয়া আছে এটা জাস্ট আমাদের দিক নির্দেশ করতেছে, হ্যাঁ, দিক নির্দেশ করতেছে, এছাড়া কিছু না। সো অ্যান্সার আমরা 25 এখানে বলতে পারি আর কি। তো যাই হোক, এরপরে আসো, সুষম গতিবেগের চলন্তে একটি বস্তুর ওপর কি হবে? একটি নিট বল ক্রিয়া করে, একটি নিট শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে। আচ্ছা, তো দেখো, যেহেতু সুষম বেগ বলেছে, সুষম বেগ মানে কি? সমবেগে চলছে, এবং সমবেগে চললে কি আমাদের কোনো বল কাজ করে? তো এখানে কিন্তু অ্যান্সার হবে খ, একটি নিট শূন্য বল ক্রিয়া করে, শূন্য বল, কোনো বলই কাজ করবে না, কারণ আমরা এফ সমান কি সূত্র জানি? এফ সমান এম এ, ঠিক না? এফ সমান এম এ, তাহলে অবশ্যই বল যদি কাজ করতে হয় তাহলে ত্বরণ থাকতে হবে, এবং সুষম বেগে যদি চলে তাহলে কি কোনো ত্বরণ থাকবে? সুষম বেগে চললে কোনো ত্বরণ থাকবে না, আর ত্বরণ না থাকলে কোনো বল কাজ করবে না, তাহলে নিট শূন্য বল ক্রিয়া করবে, ঠিক আছে? কোনো বলই কাজ করবে না। আচ্ছা, এরপরে চলে আসো, কোনটি বলের ঘাতের মাত্রার সমীকরণ? বলের ঘাত মানেই ভরবেগের পরিবর্তন, তাহলে ভরবেগের যে মাত্রা আমাদের বলের ঘাতের মাত্রাও সেম হবে। সো ভরবেগের মাত্রা কি আমরা জানি? mlt - 1, তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে ক, mlt - 1। বারবার দেখিয়েছি আমি, এটার ব্যাখ্যা করলাম না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে আসো 58 দাগে আবারও বহুপদী আমরা স্কিপ করব। 59 দাগে কি আছে? 59 দাগটা একটু আমরা দেখি। কৌণিক ভরবেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কোনটি? তো কৌণিক ভরবেগ মানে এল, এল সমান আই ওমেগা, এটা তো আমরা সূত্রই জানি, এল সমান আই ওমেগা, এটা আমরা এইচএসসিতে পড়ে এসেছি, আমাদের ম্যাথ ছিল। সো তোমরা যারা একাডেমিক পড়েছো অবশ্যই তোমরা এই সূত্র জানার কথা। ব্যাসার্ধ ভেক্টর প্রযুক্ত বলের ভেক্টর গুণকে কি বলে? তো ব্যাসার্ধ ভেক্টর মানে কি? আর, ব্যাসার্ধ ভেক্টর মানে আর, আর প্রযুক্ত বল মানে কি? এফ। এই দুইটার ভেক্টর গুণন বলেছে, তার মানে আর ক্রস এফ, আর ক্রস এফ, আর ক্রস এফ মানে টাউ, এটা আমি তোমাকে আগেও শিখিয়েছি। আর ক্রস এফ মানে টাউ, টাউ মানে কি? টর্ক, তাহলে অবশ্যই এটা হবে টর্ক। কোনটি কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র? তা কৌণিক ভরবেগ মানেই তো সেটাকে এল দ্বারা প্রকাশ করা হয়, তা এল সমান ধ্রুবক হবে, এটা বুঝতেছি আমরা। পি মানে কি? পি মানে শুধু রৈখিক ভরবেগ, টাউ মানে টর্ক, এফ মানে বল, সো কৌণিক ভরবেগ মানে হচ্ছে এল, তাহলে এল সমান ধ্রুবক, এটাই আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, এরপর একটা উদ্দীপক 63 64 করতে বলেছে, আমরা এটা স্কিপ করতে পারি। 65ও সেম বহুপদী, 66ও বহুপদী, কোনো বহুপদী আসবে না। কোনো কৌণিক ভরবেগের পরিবর্তনের হার খেয়াল করো। আচ্ছা, খেয়াল করো, আমরা একটা সূত্র জানি কিনা, টাউ, টাউ সমান হচ্ছে ডিএল বাই ডিটি, ডিএল ডিভাইডেড বাই ডিটি, এটাও কিন্তু একটা সূত্র, ঠিক আছে? এটাও একটা সূত্র। এখানে আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তনের হার খেয়াল করো, যে কোনো হার মানে সময় দিয়ে ভাগ, হার মানেই সময় দিয়ে ভাগ। কৌণিক ভরবেগ, এই যে এল মানে তো কৌণিক ভরবেগ আমরা জানি, সো এই সূত্র যদি জানো তাহলে অবশ্যই বুঝতেছো টাউ মানে টর্ক, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে টর্কের সমান। সমান্তরাল অক্ষ উপপাদ্য কোনটি? এটা তো মুখস্থ করতে হবে। আই সমান আইজি প্লাস এম এইচ স্কোয়ার, আর আইএক্স প্লাস আইওয়াই যদি আমি বলি সেটা হলো লম্ব অক্ষ উপপাদ্য। এই দুটো সূত্র জাস্ট আমাদের মুখস্থ করতে হয়। এটা বহুপদী আমরা বাদ দিতে পারি। দেন চলে আসো 70 বহুপদী, বাদ দেওয়াও সমস্যা নাই। এবার দেখো 71টা খেয়াল করো, একটি গাড়ির নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কোনটি? নিরাপদে বাঁক নেওয়ার শর্ত, তো খেয়াল করো, এখানে তোমরা যে সূত্র জানো ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, আমরা সবাই জানি, সেখান থেকে জাস্ট ক্যালকুলেশন করে ভি এর মানটা নিয়ে ওই পাশে ট্যান আর জি প্রতি পার হাফ ওইভাবে বসানো জাস্ট। এখন তোমাকে একটু বুঝতে হবে, মনে করো বেগ যদি বেশি হয়, একটা মনে করো একটা বাঁক আছে যেখানে তোমার যদি মানে কোণ যদি কম হয় তাহলে বেশি বেগে চললে কিন্তু গাড়ির সংঘর্ষ হবে অথবা অ্যাক্সিডেন্ট হবে। তো বেগ যদি বেশি করতে হয় তাহলে অবশ্যই ওই কোণের মানটা কী করতে হবে? বেশি করতে হবে, ঠিক না? কোণের মানের চেয়ে কোণের মানের সাথে যদি তুলনা করে আমি যদি বেগটা হিসাব করি এবং বেগের মান যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হবে, ঠিক আছে? অবশ্যই তাহলে কী করতে হবে? বেগ কম হতে হবে আর কোণের মান কী হতে হবে? বেশি হতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমার এখানে অ্যান্সার হবে তোমার 71 খ হবে। হ্যাঁ, খ হবে তোমার। এই যে বেগের মান অবশ্যই কোণের চেয়ে কী হতে হবে? ছোট হতে হবে, বুঝছো? আর এইগুলো তো হবেই না, কারণ এই সূত্র অনুযায়ী তো এটা হয়ই না।
আর অবশ্যই এখানে বড় দেওয়া, এখানে ছোট দেওয়া, তাহলে অবশ্যই আমাদের ক অ্যান্সার হবে। আবার কি বললাম যে বেগ বেশি হলে কোণের মানও কি বেশি বাড়াইতে হবে। তুমি বেগ অনেক বাড়াইছো কিন্তু কোণ আগের মতনই আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি আছে। তো বেশি বেগে যদি আমি ঘুরতে চাই তাহলে আমার ব্যাংকিং কোণের মানটাও বেশি করতে হবে আর কি। ঠিক আছে, এগুলো থিওরি বিষয়। দেন এগুলো দুইটা উদ্দীপক দিয়ে দেওয়া। এখানে আসো কোনো সাইকেল আরোহীকে 60 মিটার ব্যাসার্ধে বৃত্তাকার পথে কত বেগে ঘোরাতে হবে যাতে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকবে। তো আমরা কিন্তু সূত্র আবারও সেম সূত্র, tan θ সমান v²/rg। তো সেক্ষেত্রে আমাদের কি চেয়েছে, চেয়েছে কত বেগে ঘোরাতে হবে, তার মানে ভি এর মান। সো ভি এর মান আমরা একবার লিখে দিতে পারি। আচ্ছা, tan θ সমান v²/rg, তাহলে ভি এর মান একসাথে লিখলে হবে rg গুণ tan θ তার কি রুট। ঠিক আছে, এখন √r(g) জাস্ট আমি মান বসাই। আর এর মান 60 মিটার, আর জি এর মান তো আমরা জানি, তাহলে 60 গুণ 9.8 আর কি। হ্যাঁ, আচ্ছা, আর গুণ tan θ, tan কত ডিগ্রি বলেছিল, tan হচ্ছে তোমার এখানে 30 ডিগ্রি, তাহলে এখানে tan 30 ডিগ্রি হবে। ওকে, এটা ক্যালকুলেশন করলে আর কি আমাদের হয়ে যাবে। তো এখন দেখো তো এখন এখানে 60 গুণ 9.8 আছে, হিসাবের সুবিধার্থে আমরা এটাকে যদি 10 ধরি, 10 হিসাবের সুবিধার্থে, তাহলে 600 হয়ে যাবে, 600। তো গুণ tan 30 মানে হচ্ছে 1/√3, 1/√3। তো এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে আমাদের সেটা অ্যান্সার। এখন এটা আসলে এটা তো √ওভার করে এভাবে ক্যালকুলেশন করা খুবই টাফ, হাতে কলমে করা খুবই টাফ। তো দেখো এখানে আমাদের √3কে যদি আমরা করি, মোটামুটি এটা আমরা জানি অথবা না জানলেও আনুমানিক ধরতে পারি আমরা 1.7 আর কি। হ্যাঁ, 1.5 গুণ 1.5 মানে 2.25। তো সেই হিসাবে 1.7 করলে 3 হয় আর কি, বা এর কাছাকাছি একটা মান হয়। তো দেখো 1.7 আর উপরে আছে কত, 600 আমরা ধরেছিলাম, তাই না? যদি ছিল 9.8, মানে এর চেয়ে একটু কম হবে আর কি, এর চেয়ে একটু কম। আর এখানে আমরা একটু বাড়াবো আর কি। তো সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যদি ধরি, সেক্ষেত্রে 300 এর আশেপাশে মান হবে। যদি আমরা এখানে 2 ধরি আর কি, হ্যাঁ 2 ধরি, সেক্ষেত্রে 600/2 মানে 300। তাহলে √300 যদি আমি করি, তা এখন তোমরা জানো 300 তো কিছু হয় না, 324 যদি আমি করি, 18² মানে হচ্ছে 324, 18² মানে 324। তাহলে এর কাছাকাছি 18 টাইপের যদি কোনোটা থাকে সেটা আমাদের অ্যান্সার হবে আর কি। হ্যাঁ, দেখো এছাড়া আসলে হাতে কলমে এই রুট করে স্কোয়ার করে এগুলো আসলে হাতে কলমে করা খুবই টাফ। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা, 18.48। এর কাছাকাছি কোনো মান নাই, দেখছো একটা 81, একটা 18। দেখো আবারও ইঞ্জিনিয়ারিং রুয়েটে আসছে, সো এগুলো ক্যালকুলেটার ছাড়া করা খুবই টাফ। তারপর আমি যেভাবে বুঝাই দিলাম তোমাকে, যে মোটামুটি কাছাকাছি একটা মান ধরে তুমি ক্যালকুলেশন করে যেটা আসে ওটা অ্যান্সার দিয়ে দিবা, ঠিক আছে? এছাড়া কোনো উপায় আসলে আমাদের জন্য নাই। এরপরে বলেছে স্থির অবস্থান থেকে 100 কেজি ভরের একটি গাড়ি অনুভূমিকার সাথে 30 ডিগ্রি কোণে 20 মিটার দূরত্বে একটি আনত তলবে নেমে গেছে, তাহলে গাড়িটির বেগ কত হবে? তো খেয়াল করো, আমরা একটু কল্পনা করি এখানে কিভাবে আমাদের এখানে জিনিসটা বলা আছে আর কি। একটু কালার চেঞ্জ করে অনেকক্ষণ ধরে একই কালার দিয়ে করতেছি, তা যাই হোক, এখন এটা এরকম বলা আছে আর কি। ধরো এরকম একটা আনত তল, 30 ডিগ্রি কোণ আছে অনুভূমিকের সাথে, তাহলে এই কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি। তো একটা গাড়ি, ধরো এটা হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে, খুব সুন্দর একটা গাড়ি আমাদের আছে। তো এইটা এই দিকে নেমে যাচ্ছে আর কি, এই দিকে নেমে যাচ্ছে। এই দিকে আমাদের কত ত্বরণে নামতেছে সেটা কিন্তু ওইভাবে বলা নাই। সো আমরা কিন্তু বের করে নিতে পারি এ সমান, আমরা সবাই বুঝি এটা, যে এ সমান আমরা এটা g sin30 লিখতে পারি আর কি। হ্যাঁ, g sin30 লিখতে পারি আর কি। তো এ সমান g sin30, যেহেতু এখানে 23 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, তো এক্ষেত্রে এখন অনুভূমিক তল বরাবর অতিভুজে যদি আমরা যাই তাহলে অবশ্যই সাইন নিতে হবে। সো সেক্ষেত্রে এ সমান g sin30, কারণ জি কি অনুভূমিক, উলম্ব বরাবর কিন্তু আমাদের এখানে একদম ত্বরণটা কাজ করতেছে জি, আর অনুভূমিক এই তল বরাবর তোমার এ সমান g sin30, এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা যদি
এর মানটা একটু বের করে নিতে চাই আর কি। তাহলে এ সমান কত হবে, 9.8 গুণ সাইন 30 মানে কত তোমরা জানো 1/2, তার মানে এর মান হবে 4.9 ms মাইনাস 2, 4.9 ms মাইনাস 2। তাহলে এটা আমাদের এ এর মান বের হয়ে গেল। ঠিক আছে, তো এখন আমরা বেগটা বের করতে চাচ্ছি। যেহেতু একটা গাড়ি তোমার ত্বরণের নিচে নামতেছে, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা সূত্র জানি, ওই সূত্রটা ইউজ করব। সেটা কি, বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা আমরা সবাই জানি, যেটা একটা গাড়ির সমত্বরণে চলতেছে। এখন ইউ এর মান 0, কারণ আদিবেগ 0, সেটা আমরা বুঝতেই পারতেছি। সো ইউ আমরা বাদ দিতে পারি। আর 2as, এখন 2 এর মান কত, 2। এখন as এর মানটা জাস্ট আমরা এখানেই বসাই দিই, যেহেতু আমার জায়গা কম। এর মান হচ্ছে 4.9, আর হচ্ছে এস এর মান কত, 20 দেওয়া আছে। সো এস এর মান হচ্ছে আমাদের 20, তাই তো? ওকে, তো খেয়াল করো, তাহলে এখানে আমাদের কত হতে পারে, 20 গুণ 2 40, 40 গুণ 4.9, 4.9 আমরা 5 ধরি ওই যে হিসাবে সুবিধার জন্য। তাহলে 40 গুণ 5 মানে হচ্ছে 200। তাহলে ভি সমান হবে √200 এর কাছাকাছি যে মান সেইটা, √200 এর কাছাকাছি যে মান সেইটা। তো এখন তোমরা দেখো, এই যে 14 স্কোয়ার করলে কত হয় জানো, 14 স্কোয়ার করলে হয় 196, 14 স্কোয়ার করলে হয় 196। তাহলে এখানে আমাদের অ্যান্সার কত, 14 দেখতেছি। 9.8, 98, 196, এর তো কাছাকাছি কোনো মানই নাই। 9.8কে আমাদের 10ও ধরি, 10 স্কোয়ার করলে হয় 100, কোথায় 200 কোথায় 100। 98 স্কোয়ার 196 স্কোয়ার করলে তো 200 কেন, ওটা আরও বেশি। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 14 হবে, আমরা বুঝতে পারতেছি। এরপরে দেখো 76 দাগে বলেছে উদ্দীপক অনুযায়ী ও ওয়াই অক্ষ বরাবর বলের মান কত। এখানে একটা ভুল আছে, রাজশাহী বোর্ডে যখন প্রশ্নটা এসেছিল এখানে একটা মান দেওয়া ছিল, সেটা হলো 4। এই 4 নিউটন দেওয়া ছিল। ও কিউতে মানটা দেওয়া ছিল 4 নিউটন। ঠিক আছে, এখন আমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী করতে পারি আর কি, যে এখানে যদি 4 নিউটন হয় তাহলে এটা অবশ্যই 3 নিউটন হতে হবে। তাহলে 4 আর 3 করলে অতিভুজটা হয়ে যাবে 5। পিথাগোরাসের উপপাদ্য তোমরা জানো, বাহুদ্বয়ের বর্গের যোগফল সমান অতিভুজের বর্গ। ঠিক আছে, তাহলে 4 স্কোয়ার 16 আর 3 স্কোয়ার 9, 16 9 কত 25, 5 স্কোয়ার করলেও হয় 25। সো সেক্ষেত্রে ও ওয়াই এই বরাবর আমাদের অ্যান্সার কত, 3 নিউটন। এটা যেমন 3, এটাও 3 নিউটনই হবে, যেহেতু সমান্তরালে ক্রিয়া করতেছে। এবং 3 নিউটনের কাছাকাছি কোন মানটা দেওয়া আছে, এখানে কিন্তু 3 নাই, আছে 3.5। সো ওটাই আমাদের অ্যান্সার। এরপরটা বলেছে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। তো রৈখিক ত্বরণ মানে এ, আর কৌণিক ত্বরণ মানে হচ্ছে আলফা। তো সেক্ষেত্রে কোনটা হবে, এ সমান আর আলফা। ঠিক আছে, এ সমান আর আলফা। তো এখানে আমাদের অ্যান্সার হবে এ সমান আর আলফা। একটা আমি তোমাদের একটা অঙ্ক করে আসলাম, সেখানে আমরা দেখালাম যে আলফা সমান a/r, তাহলে এ সমান কী হবে, আর আলফা। আচ্ছা, এরপরে আমাদের 78 79 তো উদ্দীপক, এটা বাদ দেব। আসলে খেয়াল করো, অস্থিতিস্থাপক সংঘর্ষে সংরক্ষিত হয় কোনটি। এটা তো আমি তোমাকে বলেছি, তুমি অ্যান্সার বলো। অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটা হবে, ভরবেগ হবে। ঠিক আছে, ভরবেগ হবে। ঠিক আছে, আর ভরবেগ গতিশক্তি দুইটাই বললে স্থিতিস্থাপক সংঘর্ষ। আচ্ছা, একটি লিফট এ ত্বরণের নিচে নামছে, তাহলে কত বল প্রয়োগ করবে। এটা তো আমি তোমাকে প্রথমেই কিন্তু একটা জায়গায় দেখিয়েছিলাম, যদি নিচে নামে তাহলে m/g-, উপরে উঠলে m/g+, আর সমবেগে অথবা স্থির থাকলে mg। তাহলে যেহেতু আমাদের এখানে কি হচ্ছে, নিচে নামতেছে, তাহলে অ্যান্সার হবে m/g-a। এরপরে বলেছে 5 নিউটন বল 10 সেকেন্ড ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তন কত। ভরবেগের পরিবর্তন বলের ঘাতের সমান। তো সেক্ষেত্রে এফ আর টি গুণ করে দিলেই হবে, সেম অঙ্ক আগে করে এসেছি আমরা। তো 5 × 50। আর ভরবেগের পরিবর্তন হলে একক কোনটা হবে, ভরবেগের একক হচ্ছে kg/m-1। তো এককটা খেয়াল রাখতে হবে। 5 কেজি ভর 0.25 মিটার ব্যাসার্ধের একটি বেলুন এত কৌণিক বেগে পড়তে থাকলে গতিশক্তি কত হবে। তো এখন আমরা সূত্র কি জানি, গতিশক্তি ইকে সমান ½ I ω², যেহেতু কৌণিক বেগ, তাই না, কৌণিকভাবে পড়তেছে আর কি। তো সেক্ষেত্রে আমাদের I সমান আবার কি জানি, I সমান জানি, তাহলে I সমান mr² আর ω²। ঠিক আছে, এবার m এর মান কত, 5 কেজি, আর 0.25 ব্যাসার্ধ, 5
গুণ 0.25 স্কোয়ার। আর কৌণিক বেগ কত বলা আছে? কৌণিক বেগ আছে 50 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ, তাহলে 50 স্কোয়ার। এই ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে আর কি। তো দেখো 1/2 গুণ 5, এখন এইটার স্কোয়ার তো করা আমাদের পক্ষে একটু টাফ, যদিও 0.625 হয়, তা আমরা ওইভাবে না করে আমরা অন্যভাবে করতে চাচ্ছি। সেটা হলো 0.25কে আমরা 1/4 লিখতে পারি, এটা জানতে হবে। 1/4 তোমরা জানো, তো 1/4 স্কোয়ার করলে হয় 1/16 লিখলাম। 50 স্কোয়ার মানে হচ্ছে 5025, আর 2টা শূন্য 2500। তো এটা ক্যালকুলেশন করলে এখন আমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা দেখো, এই যে 16, এটা 4 দিয়ে ভাগ দিই তাহলে 4 হবে, আর এখানে হবে 625, হ্যাঁ 424, আর 4 মানে 42400, আর 4 25 100, তার মানে 2500, তাহলে 625 হবে। তাহলে উপরে থাকতেছে 3125, ঠিক আছে, ওটা আমরা করে নিলে দেখতে পারবো 3125 হয়, আর নিচে 4 দোকানে 8 থাকতেছে, তো 3125 ডিভাইডেড বাই 8 এইভাবে। এখন আমাদের অ্যান্সার এখানে কাছাকাছি কোনটা আছে আর কি, সেটা আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো কোথায় 3125কে 8 দ্বারা ভাগ করলে জীবনেও কি এই দুইটা হবে? দেখো তো কী কী দেওয়া আছে, 0.078 আর 0.73, এই যেটা তো হবেই না, আমরা বুঝতেছি। 390 না হলে 585, তো কোনটা হতে পারে? খেয়াল করো, 585 যেটা আছে, 585 মানে কি 5 দ্বারা গুণ, মানে 500 দ্বারা গুণ আর কি, তাহলে 5 8টা কত 40, তোমার 4000 হয়ে যাচ্ছে। তো 585 তারও দূরের কথা, তাহলে 390 যেটা আছে, 390, তো 390 আমাদের অ্যান্সার হবে। কারণ 3 8টা কত 24, আর 90 আছে, তার মানে আমরা 400 দিয়ে ধরি, 400, তাহলে 4 8টা 32, সেখান থেকে একটু কম, যেহেতু 390 আছে, তাহলে অবশ্যই এইটাই আমাদের মিলবে। সো আনুমানিক হিসাব করে আমাদের দিতে হবে আর কি, বুঝতে পেরেছো? 400 ধরলে 4 8টা 3200 হয়ে যাচ্ছিলো, তাহলে একটু কম, 10 কম, তাহলে 3125, তাই তো 3125 যেটা আছে ওইটা আমাদের অ্যান্সার। সো এখানে 390.63 হবে। এরপরে দেখো আমরা আসি 84 নাম্বার। 5 কেজি ভর একটি বস্তু 10 ms-1 বেগে চলছে, এত সেকেন্ডে থামাতে হলে কত বল প্রয়োগ করতে হবে? তো এটাও তো ওই যে আগের মতনই সেম অঙ্ক আমরা যেটা করেছিলাম, যে কত বল, তার মানে এফ, তাহলে এফ সমান আমরা লিখতে পারি এম ডেল ভি ডিভাইডেড বাই টি। এখন এম এর মান কত 5 কেজি গুণ ডেল ভি মানে ভি এর কত 10 ms-1, তাহলে 10 ডিভাইডেড বাই 20 সেকেন্ড। তো এটা অ্যান্সার তাহলে কি 10, এখানে 2, 5/2 হচ্ছে 2.5, সো অ্যান্সার হচ্ছে গ। 85 দেখো বলের ঘাতের একক কোনটি? বলের ঘাত মানে তো ভরবেগের পরিবর্তন, তার মানে কেজি ms-1, ভরবেগের যে একক সেটাই। অতি ভারহীনতা পরিলক্ষিত হয় কখন? অতি ভারহীনতা, খেয়াল করো, অতি ভারহীনতা হবে যখন এ এর মান জি এর চেয়েও বেশি, এ এর মান জি এর চেয়েও বেশি। লিফটের এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবা। আমাদের জীবনে কি উন্নতি করা কি অনেক সহজ, নাকি নিচে নামা সহজ? উন্নতি করা অনেক সহজ, কারণ তুমি যত উপর দিকে যাইতে চাবা, সফল হওয়ার দিকে চেষ্টা করবে, অনেক কঠিন পথটা। বাট নিচে নামো, গালাগালি দেওয়া বা একটা মানে খারাপ হয়ে যাওয়া, আচরণ খারাপ করে ফেলা, এটা আসলে কোনো বিষয় না, তুমি চাইলেই তুমি খারাপ হয়ে যাইতে পারো, ঠিক আছে। তো নিচে নামা সহজ, উপরে ওঠা কঠিন। তাহলে মনে করো তুমি যখন নিচে নামার চেষ্টা করতেছো, তো নিচে নামলে কী হবে? নিজেকে হালকা মনে হবে, আর যখন লিফটে উপরের দিকে উঠবা তখন নিজেকে ভারী মনে হবে, ঠিক আছে। আর যখন সমবেগে চলবা তখন কোনো ওজন অনুভূত হবেই না আর কি, মানে তোমাকে মনে হবে ওজনহীনতা মনে হবে আর কি, ঠিক আছে। আর যখন তুমি মনে করো তোমার জি ত্বরণেও না, মানে জি এর চেয়েও বেশি ত্বরণে নামতেছো, তখন অতি ভারহীনতা হবে, যেটা এখানে দেখা যাচ্ছে আর কি। জি এর চেয়েও তোমার ত্বরণটা কী হবে? বেশি হবে। মনে করো এখান থেকে আমি কলমটা ছেড়ে দিলাম, এটা কিন্তু জি বেগে নিচের দিকে পড়তেছে, বাট আমি যদি জি ছেড়ে না দিই, আমি বেগ প্রয়োগ করি, এটা বেগ যদি আমি নিচের দিকে ফেলাই দিই, তখন কি এই ত্বরণটা হবে জি এর চেয়েও বেশি, তখন সেটাকে বলবো অতি ভারহীনতা। এর একটা নাম আছে গড লাইক ফিল, গড লাইক ফিল, তার মানে কি ওই বেগে যদি পড়ো তুমি, তাহলে তুমি কার কাছে চলে যাবা? গডের কাছে চলে যাবা, ঠিক আছে। তার মানে অতি ভারহীনতা বললে গড লাইক ফিল, এবং এক্ষেত্রে ত্বরণটা হবে জি এর চেয়ে বেশি। এরপরে খেয়াল করে নিচে কোন লেখচিত্রটি গতিশীল কণার গতিশক্তি আর ভরবেগ পি এর পরিবর্তন নির্দেশ করে? এখন খেয়াল করো, আমরা কিন্তু জানি ভর মানে গতিশক্তির সাথে
মানে ইকে এর সাথে সম্পর্কটা হচ্ছে পি স্কোয়ার বাই 2m, তাই না? পি স্কোয়ার বাই 2m। তো এখন যদি আমি সম্পর্ক লিখতে চাই তাহলে ইকে ভার্সাস পি স্কোয়ার লিখতে পারি আমরা, ঠিক কিনা? ইকে ভার্সাস পি স্কোয়ার। তো যেহেতু দেওয়া হচ্ছে রুট ওভার ইকে, তার মানে এই যে স্কোয়ারটাকে যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে অবশ্যই রুট হয়ে যাবে, তাহলে পি ভার্সাস রুট ওভার ইকে। আচ্ছা, তো এখন তোমরা কি জানো যে যদি স্কোয়ার থাকে অথবা রুট থাকে তাহলে লেখ চিত্রটা কেমন হয়? এই যে এখান থেকে শুরু হয়ে এইভাবে উপরের দিকে এইভাবে চলে যায়। এটা একটু জানতে হবে, এটা বেসিক। তবে এইখানে খেয়াল করো, আমার প্রত্যেকটাতে রুট ওভার ইকে থাকলেও এই সাইডে যেমন সম্পর্ক তো পি আছে, বাট এই সাইডে সব 1/p। তাহলে এই রকম না হয়ে বরং এর উল্টাটা হবে, এর উল্টাটা হবে। তাহলে সেক্ষেত্রে আমার কি অ্যান্সার হবে? কোনটা অ্যান্সার হবে? এই যে ঘ দাগটা অ্যান্সার হবে, দেখছো? ঘ দাগটা অ্যান্সার হবে। দেখো দেখো খেয়াল করো, এই যে ক আর খ তো হওয়ার কোনো উপায়ই নাই, কারণ এটা সমভাবে সরলরেখায় যাচ্ছে। আর গটা এর মতন সেম, যদি এখানে পি থাকতো তাহলে অবশ্যই এইটা অ্যান্সার হতো, বাট যেহেতু 1/p দেওয়া তাহলে ওইটার উল্টা হবে, অর্থাৎ এইভাবে হবে। ঠিক আছে, অবতলভাবে চলে যাবে আর কি। তো ঠিক আছে, এটা আমরা বুঝতে পেরেছি। এক ব্যক্তি প্লেনের মধ্যে একটি স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে একটি বস্তুর ওজন পরিমাপ করছি। স্থির অবস্থা থেকে খাড়া উপরের দিকে ক্রমাগত উঠতে থাকলে স্প্রিং তোলা যন্ত্রের পাঠের কিরূপ পরিবর্তন হবে? তো দেখো, যদি খাড়া উপরের দিকে ওঠে তাহলে কিন্তু অবশ্যই কী হবে? প্রথমে বৃদ্ধি পাবে, ঠিক কিনা? যে উপরের দিকে উঠলে কি ডাব্লিউ সমান এম ইন্টু জি প্লাস এ, আমি যেটা শিখিয়েছি তোমাকে। তাহলে প্রথমে অবশ্যই কি ওজন বৃদ্ধি পাবে, কিন্তু উপরে উঠতে উঠতে ও তো আর উঠে একেবারে আজীবন মানে মহাকাশ ছাপিয়ে কোথাও চলে যাবে না। কিছুটা পরে যে সে আবার সমানভাবে কি সামনের দিকে চলতে থাকবে, তার মানে পরে কি আবার হ্রাস পেয়ে যাবে। তাহলে অবশ্যই অ্যান্সার হবে আমাদের প্রথমে বৃদ্ধি পাবে এবং তারপরে কি হ্রাস পাবে। 60 কেজি ভরের একটা বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে এর বেগ 10 ms-1 বৃদ্ধি পাবে? তো এটা ওই যে সেম, এফ টি সমান এম ডেল ভি, ওই সূত্র দিয়ে করতে হবে। সো এফ সমান হবে এম ভি, মানে 60 গুণ 10, 600 ডিভাইডেড বাই 60, কারণ 1 মিনিট বলা আছে। তো 600 ডিভাইডেড বাই 60 মানে হচ্ছে 10, তো এক্ষেত্রে অ্যান্সার হবে 10 নিউটন। ওকে, এরপরে বলেছে এত দৈর্ঘ্যের একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? প্রান্তীয় বিন্দুর রৈখিক বেগের মান কত? তো এখন তো দেখো এই সূত্রটা বা এই অঙ্কটা আমরা কীভাবে করতে পারি? আমরা একটা সূত্র জানি যে ভি সমান ওমেগা আর, তাই তো? তো এক্ষেত্রে আমাদের কি চেয়েছে প্রশ্নে? রৈখিক বেগের মান, তার মানে ভি এর মানটাই চেয়েছে। তো ওমেগা সমান আমরা কি লিখতে পারি? 2π/t। এখন 2π/t বলতে এখানে ঘড়ির মিনিটের কাঁটা বলেছে, খেয়াল করো। মিনিটের কাঁটা কিন্তু একবার ঘুরতে 1 ঘন্টা সময় লাগে। একটা মিনিটের কাঁটা মনে করো 12তে আছে, ওটা ঘুরে আবার 12তে যাইতে কিন্তু 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড গুণ আর এর মান কত দেওয়া আছে এখানে? আর এর মান দেওয়া আছে 0.01 মিটার। তো 0.01কে আমরা 1/100 লিখতে পারি। 1/100 মানে হচ্ছে 0.01। তো দেখো এখন এটা করলে হয় 50, কাটাকাটি করলাম। আর এইখানে তোমার পাই মানে তো 3.14, সো সেটা ক্যালকুলেশন করলে এটা আসলে করা খুবই টাফ, এটা খুবই বড় একটা অঙ্ক। সো এক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে 1.74 হবে, বুঝছো? এই যে একটা কিন্তু আমার অ্যান্সার, কিন্তু এটা আসলে অনেক বড় একটা ম্যাথ, হাতে কলমে করা খুবই টাফ। তুমি এটাকে 3.14 ধরো, 3.14 ধরে দেন নিচে কত থাকে তোমার? তুমি 3 ধরো, 3.14 তুমি 3 ধরো, 3 ধরলে নিচে তোমার 36 মানে 1200, তাই তো? 1200। আর এখানে কত? 50, তার মানে 1 বাই আমাদের আসবে কত? 5 বাই কত? 60, তাহলে 60,000, তাহলে 1/60,000, বুঝছো? এবার 1/60,000কে তুমি যে নর্মালি করবা, হ্যাঁ, 60,000 এইভাবে ধরে দেন সেটাকে 1 দিয়ে ধরে মানে ভাগ করতে হবে আর কি। তো আমাদের এভাবে ভাগ করতে হবে। তো যেহেতু যাচ্ছে না তাহলে 0 পয়েন্ট ধরে এখানে একটা শূন্য নিব, তারপর আবার একটা শূন্য নিয়ে এখানে শূন্য নেব, এইভাবে করে করে আমাদের করতে হবে। তো সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে 0 পয়েন্ট, মানে আমাদের অ্যান্সার হবে 1.74। তো বেশ বড় অঙ্ক, এগুলো আসলে কোনো আইডিয়াল অঙ্ক না আমাদের মেডিকেলে দেওয়ার জন্য।
সাইকেলের বেগ আর চাকার ঘর্ষণের মধ্যবর্তী কোণ কত? তুমি জানো ঘর্ষণ সর্বদা একদম বিপরীতমুখী হয়, তো সেক্ষেত্রে 180 ডিগ্রি আমাদের অ্যান্সার হবে, একদম বরাবর 180। আচ্ছা, এরপরে দেখো 2400 জুল গতিশক্তি বিশিষ্ট একটি চাকা প্রতি মিনিটে 602 বার ঘুরে, চাকাটির জড়তার ভ্রামক কত? তোমাকে এই ক্ষেত্রে সূত্রটা একটু জানিয়ে দিচ্ছি যে ধরো এক্ষেত্রে আমাদের কি হবে, জড়তার ভ্রামক। তো দেখো যেহেতু গতিশক্তি দেওয়া আছে, তার মানে কি, ধরো ই কে সমান আমরা জানি হাফ আই ওমেগা স্কোয়ার। জড়তার ভ্রামক যেহেতু চেয়েছে, তার মানে আই সমান আমরা লিখতে পারি 2 ইকে বাই ওমেগা স্কোয়ার। এখন 2 ইকে মানে কত দেওয়া আছে 2400 জুল, তাহলে 2400 এবার এখন 2 পাই এন, ওমেগা সমান কি আমরা জানি 2 পাই এন বাই টি, 2 পাই এন বাই টি। এখন কতবার ঘরে দেখো 602 বার, হ্যাঁ 602 বার, তার মানে 2 পাই গুণ 624 ডিভাইড বাই টি মানে কি প্রতি কিসে বলেছে, প্রতি মিনিটে। এখন 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, তাহলে এইটার আবার স্কোয়ার হবে। সো এই ম্যাথ তোমার এখন করতে হবে, বুঝছো, হাতে কলমে করতে হবে, করে আমাদের অ্যান্সার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের দেখো এই যে 76.14, এটা আমাদের অ্যান্সার, বুঝছো। তো এগুলো আসলে অনেক বড় অঙ্ক, হাতে কলমে করা খুবই টাফ, মেডিকেলে দিলে তোমার কপাল খারাপ হবে, এটা বুঝতে হবে, এছাড়া আর কি বলবো। হ্যাঁ, সমকোণিক বেগের আবর্তনত কোনো দৃঢ় বস্তু গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত কত? তো দেখো গতিশক্তি জড়তার ভ্রামকের অনুপাত চেয়েছে, তো এটা কিন্তু আমরা এভাবে করতে পারি যে এই সূত্রটা দেখো দেওয়াই আছে, মানে এখানে আমি লিখে রেখেছি যেটা এখান থেকে করতে পারি। তো ইকে সমান হাফ আই ওমেগা স্কোয়ার, তাই তো। তো এখন আমরা এটাকে লিখতে পারি, ধরো ইকে ডিভাইডেড বাই আই সমান হাফ ওমেগা স্কোয়ার, তাই না। যদি আমি সম্পর্ক লিখতে চাই তাহলে ধ্রুবক তো বাদ হয়ে যায়, ভেরি শেষ। তাহলে যে গতিশক্তি আর জড়তার ভ্রামকের অনুপাত হচ্ছে কৌণিক বেগের বর্গের সমানুপাতিক, কৌণিক বেগের বর্গের সমানুপাতিক। তো সেক্ষেত্রে অ্যান্সার হবে খ, অ্যান্সার হবে খ। ওকে, এরপরে বহুপদী আছে, এটা আমরা স্কিপ করতে পারি। দেন কত মানের বল 10 কেজি ভরের বস্তুর উপর এত ক্রিয়া করলে বেগের পরিবর্তন এত হবে। এটা তো সেম, ওই যে এফটি সমান এম ডেল ভি, ওইভাবে করবা। তো সেমভাবে তাহলে এম ডেল ভি মানে এম 400 ভাগ 4, তার মানে 100, 400 ভাগ 4 মানে কত 100, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 100। ওকে, এরপর দেখো নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন ঘুরতেছে, ইলেকট্রনের ভর এত, কেন্দ্রমুখী বলের মান কত? এটা দেখো এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেন, সো এটাও আসলে ক্যালকুলেটর ছাড়া করা খুবই টাফ। তারপর আমি তোমাকে বলে দিই এফ সমান এম ভি স্কোয়ার বাই আর, ওই সূত্র দিয়ে করতে হবে। সো বড় বড় মান এগুলো আসলে করা খুবই টাফ, তারপর টাইম ধরে যদি করো তাও কিন্তু হয়ে যাবে আর কি। হ্যাঁ, 98 তো বহুপদী, এটা আমরা স্কিপ করতে পারি। আর 99 100 উদ্দীপক দিয়ে দেওয়া। এরপরে হচ্ছে বলের ঘাতের সাথে কোন সাথে সাংখ্যিক মান সমান রৈখিক ভরবেগের পরিবর্তন। বলের ঘাত মানে রৈখিক ভরবেগের পরিবর্তন, যেটা আমি বলে দিলাম, বারবার এতক্ষণ ধরে বলতেছি। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে খ, রৈখিক ভরবেগের পরিবর্তন। খুব অল্প সময়ের জন্য খুব বড় মানের বল, তার মানে কি ঘাত বল, এ তো আমরা সবাই জানি। ঠিক আছে, 103 4 তোমার উদ্দীপক, এটা বাদ। লাস্ট প্রশ্ন 105, রৈখিক বেগ কৌণিক বেগের মধ্যে সম্পর্ক ভি সমান ওমেগা ক্রস আর, এটা আমরা জানি ওমেগা ক্রস আর। তোমার এখানে ক্রস গুণন হবে, কি গুণন হবে? ক্রস গুণন হবে। সো এই সূত্র আমরা জানি সবাই। সো আমাদের কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা আজকে পড়লাম কি, আমরা আজকে ফিজিক্স ফার্স্ট পেপারের নিউটনিয়ান বলবিদ্যার মানে অনুশীলনী প্রশ্নগুলো সলভ করলাম, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো আমাদের যে মানে অনুশীলনী প্রশ্নগুলো থেকে বিগত সালে হিউজ অ্যামাউন্টের প্রশ্ন আসে, এই বছরও তার ব্যতিক্রম হবে না আশা করি। পড়তে হবে, সলভ করতে হবে বুঝে বুঝে। তুমি যদি জাস্ট মুখস্থ করে যাও তাহলে কিন্তু আলটিমেটলি একটু ঘুরিয়ে দিলে তুমি আর পারবে না। হুবহু দিলে পারবা, ঠিক আছে, বাট একটু যদি ঘুরিয়ে দেয় তোমাকে দিতেই পারে, তাহলে অ্যাটলিস্ট তুমি যদি ভেতরে থিওরি পড়ো আর না পড়ো, অ্যাটলিস্ট যদি তুমি এই মানে বুঝে বুঝে আমি যেভাবে পড়াই দিলাম তোমাকে, এইভাবে প্রতিটা অধ্যায়ের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করো, সেক্ষেত্রে অবশ্যই তোমার জন্য অনেক বেনিফিট হবে। একটু প্রশ্ন ঘুরিয়ে দিলেও তুমি অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আর মেডিনের সাথেই থাকো ইনশাল্লাহ। আমি বিদায় নিচ্ছি, ডক্টর নাজমুল কবির। দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে বা ক্লাসে ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।